আসসালামু আলাইকুম। আজকে আমরা ডেভেলপমেন্ট ইকোনমিক্সে প্ল্যানিংয়ের বা প্ল্যানিং প্রসেসের কিছু লিমিটেশনস নিয়ে আলোচনা করব। কী কী লিমিটেশনস প্ল্যানিং প্রসেসে থাকে। আমরা বিগত লেকচারে প্ল্যানিং মডেলের ইস্যু, প্ল্যানিং প্রসেস, ইকোনমিক প্ল্যান অ্যান্ড পলিসি আলোচনা করেছিলাম, কিন্তু সেটা লিমিটেশন নিয়ে আলোচনা করি। আজকে আমরা এর কিছু লিমিটেশন নিয়ে আলোচনা করব। সো আজকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে আলোচনার বিষয় হচ্ছে লিমিটেশনস অফ প্ল্যানিং। আপনারা একটা পলিসি বা প্ল্যানিং প্রসেস হিসেবেও লিখতে পারেন বা শিখতে পারেন, ঘুরে ফিরে অনেকটা এক। যদিও প্ল্যান এবং পলিসির মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, তবুও আমরা লিমিটেশনস অফ প্ল্যানিং পারলে লিমিটেশন অফ প্ল্যানিং প্রসেস অফ পলিসি এর বিষয়গুলো সলভ করতে পারবো। চারটা জিনিস আমাদের মনে রাখতে হবে বেসিক। এটা বইতেও আছে, যে বইটা আপনাদের টেক্সট বই। এছাড়া অনেকগুলো লিমিটেশন বের করা যায়, কিন্তু মূল হচ্ছে চারটা। এক নাম্বার হচ্ছে ল্যাক অফ সুইটেবল অ্যাডমিনিস্ট্রেশন। যে ইকোনমিতে সুইটেবল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে না, প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের ল্যাকিংস থাকবে, সেখানে আপনার প্ল্যানিংয়ের প্রসেসও ঘাটতি থাকবে, প্ল্যানিংটা যথাযথভাবে হবে না। যেমন আমাদের দেশে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রতিষ্ঠানের সংখ্যা অনেক কম, কিন্তু লোক প্রশাসনে যত বেশি প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হবে, যত বেশি ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ, সিম্পোজিয়াম হবে, তত বেশি গভর্নমেন্ট এমপ্লয়িরা একটু দীক্ষা পাবে, শিক্ষা হবে, তাদের ডেভেলপমেন্টটা হবে। আমাদের দেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো প্রাইভেট সেক্টরে দেখবেন, ওখানে এইচআর খুব অল্প সংখ্যক মানুষ কাজ করে, কিন্তু এইচআর হচ্ছে ট্রেনিংয়ের একটা বাহক। একটা অর্গানাইজেশনের প্রোডাকশন বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে কিন্তু ট্রেনিং আয়োজন করা হয় না, আয়োজন করা হয় হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে। যে কাকে ট্রেনিং দিতে হবে, কাকে ট্রেনিং আনতে হবে, টিএনএ অ্যাসেসমেন্ট করা হয়, মানে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, টিএনএ অ্যাসেসমেন্ট করা হয়। যখন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে যাবেন, আপনাকে অ্যাসেস করে ইনিশিয়ালি ওরা বলবে যে টিএনএতে আমরা স্কোর করবো। যাদের স্কোর ফর এক্সাম্পল একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে, তাদেরকে ট্রেনিং আনতে হবে। ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট, মানে যার যার ট্রেনিংয়ের নিড আছে তাকে ট্রেনিংটা দিতে হবে। তো সরকারি ক্ষেত্রে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং দেয়, তাদের সংখ্যা অনেক কম। অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো কনসালটেন্সি সার্ভিসের মাধ্যমে এই সমস্ত জ্ঞানগুলো গ্রহণ করে। যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠান আছে, তারা অনেক ক্ষেত্রেই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে মানুষজন অনেক কম নেয়। আপনারা যদি 20 বছর আগে কোনো প্রতিষ্ঠান দেখেন, দেখবেন যখন এইচআরে কাজ করছে মাত্র 2 জন বা 1 জন। অনেক ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্টের মানুষজন এইচআরে একটা অ্যাডিশনাল, বা তারা হলে বলে না, একটা শব্দ ব্যবহার করা হয়, যেমন অ্যাকাউন্টেন্ট কাম সিইউএম কাম এইচআর এক্সিকিউটিভ, মানে সে অ্যাকাউন্টেন্টও বটে, প্লাস এখানে কাম মানে প্লাস হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। ওকে, অনেকে থাকে না প্রতিষ্ঠানের পিয়ন প্লাস বাবুর্চি, পিয়ন প্লাস কুক, পিয়ন কাম কুক, এরকম বিভিন্ন পদ দেখবেন বিভিন্ন জব সাইটে আসে। কাম মানে হচ্ছে আপনি ওটা ছাড়াও এই কাজও আপনাকে করতে হবে, বুঝতে পারলেন? সিইউএম মানে প্লাস অ্যাডিশনাল দায়িত্ব। তো এইচআরই মানুষজন খুব কম। যখন 2004 সালে আমি বিবিএতে ভর্তি হই, তখন আমার ইউনিভার্সিটিতে এইচআর মেজর ছিল না। যখন আমি 2007-08-এর দিকে মেজরে উপনীত হই, তখন এইচআর মেজর অফার করা শুরু করে। কারণ একটা জব ফিল্ডে মার্কেটটা বুঝে মানুষজন ওই সাবজেক্টটা করতে চায়। এখন অনেক সাপ্লাই চেনের ডিমান্ড, মানুষ সাপ্লাই চেন করতে চায়, সাপ্লাই চেনের মেজর আছে, কিন্তু তৎকালীন সময় এইচআরের ডিমান্ডটা ওরকম ছিল না। এই জন্য মানুষজন ওরকম এইচআর করতে চাইত না, এবং এইচআরের পোস্টগুলো আসতো সব বিজ্ঞপ্তিতে এই কাম দিয়ে, অ্যাকাউন্টেন্ট কাম এই কাম এ। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট হিসেবে এটা পেত না, করতে চাইতো না। এখন সিনারিওটা ডিফারেন্ট। এখন এইচআর ডিভিশন আলাদা, এইচআর ডিপার্টমেন্টে অনেক লোক নেওয়া হয়, অনেক এক্সিকিউটিভ থাকে। মাল্টিনেশনাল কোম্পানিগুলোতে এইচআর ডিপার্টমেন্ট অনেক সুন্দরভাবে ফাংশন করে, অনেক মানুষ তারা নিয়োগ দেয়। কিন্তু যে সমস্ত কোম্পানি লোকাল ছোটোখাটো, সেখানে একটু একই বসে, এইচআরে মানুষজন সংখ্যা খুব কম। তো পুরো দেশটার মধ্যে পাবলিক বলেন, প্রাইভেট বলেন, অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন অনেক খাতেই অনেক
এবং একটা দেশ যদি কোনো একটা ডেটা প্ল্যানিং নিয়ে দাঁড় করাতে চায়, ওই দেশে কি প্ল্যানিং আছে না আছে, মানুষ প্ল্যানিংয়ের ফলে কতটুকু সুবিধা পাচ্ছে, এই প্ল্যানিংয়ের লাস্ট 10 ইয়ার্সের প্রভাব কী ছিল, এই ডেটাগুলো যদি বের করতে হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনকে ফিল্ডে নামাতে হবে। অ্যাডমিনিস্ট্রেশনের মানুষটাই যারা আছে ওরা ওরকম দক্ষ না, সুতরাং অনেক ক্ষেত্রে ডেটা কালেকশনটা সুন্দর হয় না। আমাদের দেশে দেখেন যে যখন আদমশুমারি করা হয়, আদমশুমারির সময় অনেক তথ্য আমরা পাই, কিন্তু অনেক ভুলভাল তথ্য সেখানে চলে আসে। যেমন ভোটার আইডি কার্ড করার জন্য গভর্নমেন্ট যখন স্টেপ নিয়েছিল, সুন্দর ইনিশিয়েটিভ হলো যাদেরকে কিছু আনট্রেড মানুষকে ওখানে নামানোর কারণে দেখা যায় বাবার নাম ভুল, মায়ের নাম ভুল, নিজের নামটাই ভুল, বানান ভুল, বয়স ভুল, হ্যাঁ বয়স ভুল, জন্ম তারিখ ভুল, অনেক কিছু ভুল, পুরো জাতিরই যেন একটা নির্দিষ্ট অংশ ভোটার আইডি কার্ড ভুল। এটা দিয়ে অনেক ধরনের হ্যাসেলে পড়তে হয়। আমি এরকম মানুষকে দেখেছি ভুল নাম দিয়ে সেটা লাইফ পার করে দিয়েছে, এটা ঠিক করতে যে আর একটা অ্যাড করলেই হয়, আর সব জায়গাগুলো লিস্টেড হয়ে গেছে, সব জায়গায় চেঞ্জ করা তার জন্য সম্ভব না, এই জন্য সেভাবে চালিয়ে দিচ্ছে। কিন্তু একটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেমন বাংলাদেশে BBS নাম শুনছেন না, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ইকোনমিক রিভিউগুলো তারা দেয়। দেখবেন যে স্ট্যাটিস্টিক্সের এই ব্যুরোতে রিভিউতে অনেক যে সমস্ত তথ্যগুলো আসছে অ্যাডমিনিস্ট্রেশনের উইকনেসের কারণে কালেক্টেড তথ্য। অনেক প্রতিষ্ঠান থাকে, যেমন ব্র্যাক, বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি, তারপর PKSF, প্রত্যাশা, আশা, প্রশিকা, বিভিন্ন এনজিও থাকে, তারা কিন্তু অনেকগুলো ইনফরমেশন কালেক্ট করে দেশ থেকে। মানুষের কী পরিমাণ অপুষ্টি আছে, কী পরিমাণ মানুষ খেতে পাচ্ছে না, জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট ইয়াং, কত পার্সেন্ট বৃদ্ধ, কত পার্সেন্ট চাইল্ডহুড আছে, এই সমস্ত তথ্য কিন্তু অনেক এনজিও কালেক্ট করে নানান কারণ। দেখবেন যে যেমন মাতৃমৃত্যুর হার, এগুলো বের করে বিভিন্ন এনজিও, তাদের অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু অত স্ট্রং। কিন্তু পুরো দেশটায় ল্যাক অফ সুইটেবল অ্যাডমিনিস্ট্রেশনের হবে। গভর্নমেন্ট চাইলে অনেক ফ্রিকুয়েন্ট ডেটা কালেক্ট করতে পারত, কিন্তু সে অনেক দেরিতে একটা ডেটা কালেক্ট করে, অনেক লোকবল নিয়োগ করতে হয়, অনেক খরচ হয়, ফরেন ফান্ডের উপর নির্ভরশীলতা থাকে। সুতরাং আলটিমেটলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে একটা বড় লিমিটেশন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনাল উইকনেস। আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে লোক নাই, লোক থাকলে তার পর্যাপ্ত ট্রেনিং নাই, এরকম অনেকগুলো কারণ থাকার কারণে এটা তো সুইটেবিলিটি পাচ্ছে না। তারপর হচ্ছে ল্যাক অফ স্পেশালাইজ পার্সোনাল। এই যে বললাম স্পেশালাইজ মানে ওই বিষয়ে একদম বিশেষায়িত পার্সোনাল। পার্সোনাল মানে পার্সোনাল না, ডাবল এন মানে হচ্ছে এমপ্লয়ি বা স্টাফ, একে বলে পার্সোনাল। ওকে, আগে পার্সোনাল ম্যানেজমেন্ট করতো, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতো না, এখন বলা হয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কারণ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট একটা পার্সোনালকে নিয়ে শুধু ডিল করে না, সে ডেভেলপমেন্ট নিয়ে ডিল করে, ট্রেনিং নিয়ে ডিল করে, এবং এই যে কনসেপ্টটা পার্সোনাল কনসেপ্ট হচ্ছে আরও হায়ার কনসেপ্ট। এই জন্য মানুষ আর পার্সোনাল ম্যানেজমেন্ট বলে না, মানুষ বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। স্পেশালাইজ পার্সোনালের অভাব, বিশেষায়িত লোকজন, রিসার্চ কীভাবে করতে হবে জানতে হবে, ট্রেনিং দিতে হবে, কীভাবে রিসার্চের ডেটা কালেক্ট করতে হয়, এগুলো নিয়ে একটা আলাদা উইং থাকা উচিত গভর্নমেন্টের। গভর্নমেন্ট কিছু HSC পাস বা ডিগ্রি পাস ছেলেকে এনজিওর মাধ্যমে কাজে লাগাচ্ছে, আদমশুমারি বা আদার্স ইস্যুতে টাকা দিয়ে দিচ্ছে, তারা হ্যাপি, কিন্তু তারা প্রপারলি ট্রেন না, এবং তারা মনে করছে এটা একটা পার্ট টাইম চাকরির মতো, আমি এই 2-1 মাস কাজ করলাম তারপর সেটা শেষ। এটা ভালো, পার্ট টাইম চাকরির মতো, সে কিছু টাকা পাবে, খারাপ কি? আমার সময় আসলে আমিও করতাম। কিন্তু যে কমিটমেন্ট নিয়ে গভর্নমেন্ট এগোতে চায়, সেই কমিটমেন্টের বহিঃপ্রকাশ গভর্নমেন্টের অন্যান্য কাজকর্মে থাকতে হবে। ট্রেনিং নাই পর্যাপ্ত, ডেটা কীভাবে লিখতে হবে, কীভাবে এটা পোস্ট দিতে হবে, সফটওয়্যার ইউজ করে সেটা কীভাবে করতে হবে, এই বিষয়ে ধারণাই নেই। একটা তথ্য উপাত্ত শুধু কালেক্ট করা না, সেটাকে যখন আপনি সফটওয়্যারে দিয়ে একটা আউটপুট পাবেন, সেটা তথ্যে রূপান্তরিত হবে, সেটাকে সঠিক ব্যবহার করা। উপাত্ত সংগ্রহ করার ক্ষেত্রেও একদম ছেঁকে নিতে হবে। উপাত্ত হচ্ছে র, এটাকে বলা হয় ডেটা, বাংলায় বলে উপাত্ত।
যখন এটা আপনি কোনো একটা জায়গায় সফটওয়্যারে পুট করে একটা মান পাবেন, রেজাল্ট পাবেন, বা এটা কোনো বইতে ছাপানো হবে, বাংলাদেশ ইকোনমিক রিভিউতে আসবে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন প্রজ্ঞাপনে আসবে, আপনি যখন এটা নিউজ পেপারে পাবেন, এটা ধরুন অলরেডি পাবলিশড, সুতরাং এটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। এটাকেই বলা হচ্ছে ইনফরমেশন, তথ্য। সেকেন্ডারি ডেটা হলো ইনফরমেশন, আর প্রাইমারি ডেটা হলো ডেটা, উপাত্ত, এটা তথ্য না। তথ্যের উৎসটা যেখানে সেটাই হচ্ছে প্রাইমারি। আর যখন এটা মানুষের হাতে চলে আসবে, সেটা সে ছাপাবে কোথাও বই আকারে বা কোনো লিফলেট বুকলেট আকারে, তখন সেটা হয়ে যাবে তথ্য। যাই হোক, স্পেশালিস্ট পার্সোনালের অনেক অভাব। আপনি যদি এখনও বাংলাদেশে এরকম মাথা খুঁজেন, দেখবেন যে কিছু ইকোনমিস্ট আছেন যারা সবসময় টক শোতে তাদেরকে দেখা যায় এরা, এবং কিছু সচিব লেভেলের মানুষ যারা এই বিষয়ে স্পেশালিস্ট, তারা ছাড়া ইন জেনারেল মানুষের মধ্যে স্পেশালিটি এখনও তৈরি হয়নি। পার্সোনালদের মধ্যে ওই স্পেশালিটি নেই। দেশটা ছোট, বুদ্ধিজীবীর সংখ্যা কম, যারা আছে তারা অনেক কিছুতে ইনকম, আর যারা আছে রিসার্চ ওরিয়েন্টেড না। এই জন্য স্পেশালিস্ট পার্সোনাল এখানে এখনো তৈরি না হওয়ার কারণে লিমিটেশনস অফ প্ল্যানিং সবসময় দেখা যাচ্ছে। ল্যাক অফ প্রপার স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান। এটা শুধুমাত্র একটা মানকে পরিসংখ্যান বলে না, অনেকগুলো মানকে বলে পরিসংখ্যান। যেমন যদি বলা হয় একটা ছেলের বয়স বাংলাদেশে 15 বছর, এটা কোনো পরিসংখ্যান না, বরং বলতে হবে যে এই দেশে মোট ছেলে বা পুরুষের সংখ্যা এত, নারীর সংখ্যা এত, এই পুরুষদের মধ্যে 10 থেকে 15 বছরে এত মানুষ থাকে, 15 থেকে 20 বছর এত মানুষ বিলং করে, 20 থেকে 40 বছর, 40 থেকে 60 বছর সিনিয়র সিটিজেন। এই যে আপনি ক্লাসিফিকেশনটা করলেন, এটা হচ্ছে পরিসংখ্যান। পরিমাণে কি সর্বমোট, সংখ্যার মানে সংখ্যা, পরিসংখ্যান মানে হচ্ছে সবার সংখ্যা, সকল সংখ্যার একটা কার্যকলাপ। কোনো ইন্ডিভিজুয়াল ভ্যালু কখনো পরিসংখ্যান হয় না। আপনার গ্রেড 4-এর মধ্যে 3.75, এটা কোনো পরিসংখ্যান না, কিন্তু একটা শ্রেণীতে 120 জনের মধ্যে কতজন এ পেল, কতজন বি পেল, এটা একটা পরিসংখ্যান। পরিসংখ্যান করার সময় মানুষটা এরকম করে, যখন 5 একটা টান দিয়ে দেয়, হ্যাঁ, এটার নাম আমরা বলে ঘটন সংখ্যা, মানে এটা কতবার, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি, 5 বার, 6 বার, 7 বার। হ্যাঁ, যেমন একটা রেল স্টেশনে 20টা ট্রেন বারবার, বছরে কয়বার অ্যাক্সিডেন্ট হয়? ফ্রিকোয়েন্সি যদি 6 হয়, তাহলে বুঝতে হবে যে পারাবাত এক্সপ্রেস 6 বার অ্যাক্সিডেন্ট করে। ফ্রিকোয়েন্সি 5 মানে হচ্ছে পাহাড়িটা 5 বার অ্যাক্সিডেন্ট করে। আন্তনগর 3 মানে সে ফ্রিকোয়েন্সি 3 মানে বছরে সে 3 বার অ্যাক্সিডেন্ট করে। বুঝতে পারলেন? বেশি করতে পারে না। হ্যাঁ পারে, এগুলো জাস্ট এক্সাম্পল। তো এগুলি হচ্ছে পরিসংখ্যান। স্ট্যাটিস্টিক্সের অনেক ভ্যালু থাকে, যেমন শেয়ার মার্কেটে স্ট্যাটিস্টিক্সের আপনি কাজে লাগাতে পারবেন। শেয়ার মার্কেটে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। একটা শেয়ারের লাস্ট 20 ইয়ার্সের হিস্ট্রি দেখবেন, সেটা কোন কোন বছর প্রাইস বেড়েছিল, কেন, ওই সময় কি তার কোনো নতুন প্রজেক্ট ইনোভেট হয়েছিল, নাকি রাজনৈতিক প্রবলেম ছিল, কী কারণে প্রাইস বেড়েছিল বা কমেছিল, হিস্ট্রি দেখবেন। স্ট্যাটিস্টিক্স দেখলে অনেক রেজাল্ট আপনি কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন। প্রিভিয়াস স্ট্যাটিস্টিক্স, যেমন মেডিকেল সায়েন্স স্ট্যাটিস্টিক্স অনেক কাজ করে, অনেক কাজ করে। তো এগুলো, এই সমস্ত ডেটাগুলো ফিউচারে অনেক কাজে লাগানো যায়। প্ল্যানিংয়ের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবেন। কোন খাতে বিনিয়োগ করলে বাংলাদেশ এর আগে অর্থ বছরগুলোতে সবচেয়ে বেশি ফিডব্যাক পেয়েছে, কোন এরিয়াতে বিনিয়োগ করার কারণে ইকোনমিক জোনে সবচেয়ে বেশি আর্নিং সম্ভব আছে। গ্রামীণ সেক্টর হলে গ্রামীণ সেক্টরের কোন ইয়েতে প্রায়োরিটাইজ করে এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করা দরকার। এগ্রিকালচার সেক্টর হলে আমরা কি ধান বিক্রি করে সবচেয়ে বেশি টাকা পেয়েছি, না অতীতে পাট বিক্রি করে টাকা পেয়েছি, এইগুলো একটা স্ট্যাটিস্টিক্স করে আপনি বের করতে পারেন। তো প্রপার স্ট্যাটিস্টিক্স বাংলাদেশে নাই, কারণ বাংলাদেশ
স্ট্যাটিস্টিক্স তো ওইভাবে জনবল সম্পন্ন না, অ্যাডমিনিস্ট্রেশন ওই, এই জন্য সকল কিছু স্ট্যাটিস্টিক্স তারা জেনারেট করতে পারে না। আবার স্ট্যাটিস্টিক্সের কিছু লিমিটেশন আছে, স্ট্যাটিস্টিক্স চরম মান দ্বারা প্রভাবিত। চরম মান হচ্ছে কোনো একটা বেশি বা খুব একটা কম মান। যেমন যদি বলি যে 10টা ছেলে খুব মেধাবী, ওদের ইয়েটা বের করতো গ্রেড, এখন বললো যে একজন 90, একজন 80, একজন 87, একজন 100। দুইটা ছেলে পাইছে, একটাতে 2, 100-তে, একটাতে পাইছে 7। এখন এই যে 2 এবং 7 এই সবগুলোকে টেনে নিচে নামিয়ে, কারণ স্ট্যাটিস্টিক্স অ্যাবসলিউট ভ্যালু বা চরম মান এটাকে বলা হয়, এটা দ্বারা প্রভাবিত হয়। আপনি যদি এখন গড় করেন, গড় একদম নিচে নেমে আসবে। আর মাথা পিছু আয় মানুষের অনেক কম, কিছু ধনাঢ্য ব্যক্তি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, দেখা যায় ওরাই রাষ্ট্রের একটা সিগনিফিকেন্ট অংশ দখল করে। এখন ক্যালকুলেট করলে দেখা যাবে মাথা পিছু আয় ভালোই আসতেছে, আসলে কিন্তু সবার উপরে মাথা পিছু আয় নাই। ধনাঢ্য ব্যক্তির আয়ের কারণে এটা এই গড়পরতায় একটা অন্য ধরনের ভ্যালু দিচ্ছে। স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু যে সবসময় কারেক্ট হয় তাও না, স্ট্যাটিস্টিক্স অনেক কিছু নিয়েই প্রভাবিত হয়। স্ট্যাটিস্টিক্স ওই রকম 100% ম্যাথসের মতো রেজাল্ট জেনারেট করতে পারে না। স্ট্যাটিস্টিক্সে কিছু দৈবিক চয়নের কথা ওরা বলে, র্যান্ডম কিছু চয়েসের কথা বলে, ওরা অনেক কথা বলে যেগুলো কিছুটা কাল্পনিক টাইপের। যেমন বলা হয় যে আজকে বৃষ্টি হবে বা হবে না, এর প্রবাবিলিটি কত। একটা কয়েন টস করা হলো, হেড উঠা H বা টেল উঠা T উঠার প্রবাবিলিটি কত, 0.5। আজকে সূর্য উঠবে, এটার প্রবাবিলিটি কত, এটা 100% ইউনিভার্সাল, এটা 1। বৃষ্টি হতেও পারে না হতে পারে, এটা হচ্ছে 0.5। কোনো ঘটনা ঘটা বা না ঘটে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। বুঝতে পারলেন? কিন্তু যেটা ইউনিভার্সাল ট্রুথ ঘটবে সেটা স্ট্যাটিস্টিক্সের 1। এরপর অনেক কিছু চরম মান, এটা ওটা অনেক কিছু নিয়ে স্ট্যাটিস্টিক্স চলে, এটা পিওর ম্যাথ না। এই জন্য স্ট্যাটিস্টিক্স নিজেরই তো একটা লিমিটেশন আছে, তারপর আবার স্ট্যাটিস্টিক্স যারা করছে তাদের ল্যাকিংস আছে দেখে তারা প্রপারলি স্ট্যাটিস্টিক্সটাও বের করতে পারছে। সুতরাং ল্যাক অফ প্রপার স্ট্যাটিস্টিক্সও অনেক বড় একটা পয়েন্ট, যেটা দিয়ে আসলে সুইটেবল প্ল্যানিং করার কথা ছিল কিন্তু করা যাচ্ছে না। ল্যাক অফ সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যান্ড ইনস্টিটিউশনস। দেশটা গরিব, দেশের মানুষজন খেতে পায় না, সায়েন্স মানুষ ভাবে বুঝে না, সায়েন্টিফিক অ্যাটিটিউড গড়ে ওঠে নাই। আমরা ঢাকা, চিটাগং বা বড় বড় শহরগুলো, নগরগুলো বাংলাদেশে দেখে অনেক কিছু ভাবি। আমরা যদি একটু গ্রামের দিকে যাই, দেখবেন অনেক মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, অনেক কিছুর সাথে তারা জড়িত, তাদের মধ্যে সায়েন্টিফিক অ্যাটিটিউডটা একদম গড়ে ওঠে নাই। অনেক ইনস্টিটিউশন থাকা দরকার। গরিব দেশ, টাকা নাই, ইনস্টিটিউশন থেকে আসবে, অ্যাটিটিউড গড়ে ওঠে নাই। গভর্নমেন্ট যে সরকারি আসুক, সায়েন্সের প্রতি তাদের ওই কনসেন্ট্রেশন তারা দিতে পারে না। অনেক ইনস্টিটিউশন থাকা দরকার। BCSIR, তাই না? এরকম একটা প্রতিষ্ঠান আছে না বাংলাদেশে, চিফ সায়েন্টিফিক অফিসার থাকে, এরকম আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা গবেষণা করে। তো বাংলাদেশের অধিকাংশ গবেষণাগুলো হচ্ছে ধান গবেষণা, কৃষি গবেষণা, এগুলো। আমাদের নাসার মতো তো প্রতিষ্ঠান বা সৌর গবেষণার জন্য ওই রকম টেকনোলজিও নাই। অনেক কিছুতে অনেক অ্যাবসেন্স আছে, যেগুলোতে আমরা ওই ডেভেলপমেন্টটা করতে পারছি না। এই জন্য লিমিটেশনস অফ প্ল্যানিং সাংঘাতিকভাবে এখানে চড়াও হয়েছে, আমরা এই সলিউশন সহজে পাবো না। একটা দেশে যত বেশি R&D হবে, এই যে টার্মটা R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, একটা দেশে যত বেশি R&D হবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তত বেশি আপনার
গবেষণার মাধ্যমে একটা ফল আসবে যেটা ফিউচারে প্রয়োগ করা যাবে, বা একটা নতুন থিম আইডিয়া জেনারেট হবে, নতুন একটা ইনোভেশন তৈরি হবে, গভর্নমেন্টটা বাণিজ্যিকভাবে তৈরি করবে, জনগণের উদ্দেশ্যে তৈরি করবে, সেল করবে। ইনস্টিটিউশনগুলো ওরকম অ্যাক্টিভ না, সাইন্টিফিক অ্যাটিটিউড নাই। সুতরাং লিমিটেশনস অফ প্ল্যানিং রয়ে গেল। তাহলে আমার ডেভেলপমেন্টটা কোথেকে হবে? যদি আমি আমার লিমিটেশনটা বিল্ড আপ এটাকে কাজ করতে না পারি, তাহলে ডেভেলপমেন্টটা হবে না কখনো। সোশ্যাল সায়েন্স, সমাজবিজ্ঞানে যে সমস্ত রিসার্চ হয়, এই সমস্ত রিসার্চে একটা সফটওয়্যার ব্যবহার করা হয়। আপনার এই সফটওয়্যারটার নাম হচ্ছে স্ট্যাটা, তারপর SPSS, নাম শুনছেন? খুব বিখ্যাত, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্স, SPSS। এই সফটওয়্যার দিয়ে অনেক সলিউশন করা যায়, অনেক তথ্য আপনি বের করতে পারবেন, অনেক ধরনের ডেটা, রিগ্রেশন, কোরিলেশন, হ্যাঁ, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেন্টার টেন্ডেন্সি, মিন, মিডিয়ান মোড, এগুলো করতে পারবেন। কিন্তু সাইন্টিফিক অ্যাটিটিউড না থাকার কারণে পুরো ব্যবস্থাটাই কলাপস। এই জন্য এটা আলটিমেটলি ওরকম হয় না, ছড়ায় না। বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে BIGM, আগারগাঁওয়ে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট। ওরা বেশ কিছু গবেষণা করে, ওদের ওখানে মাস্টার ডিগ্রিও নেওয়া যায়, কেউ চাইলে ওখানে মাস্টার্স করতে পারে। ঢাকা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম ওরা অফার। যেরকম কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা এই রিসার্চের বিষয়ে কাজ করে যাচ্ছে, ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করে যাচ্ছে, ওরা আবার ট্রেনিং দেয়, স্ট্যাটা, SPSS, রিসার্চ মেথোডোলজি, এগুলো আবার ওরা ট্রেনিং দেয়। অনেক প্রতিষ্ঠান আছে যারা কিছুটা ভিউ পয়েন্ট চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছে। দেশে যতক্ষণ পর্যন্ত না দেশ তার ফিলোসফি চেঞ্জ করবে, রিসার্চ নিয়ে একটা কান্ট্রি হওয়ার চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্ট সম্ভব না। সুতরাং এখন যদি প্রশ্ন করা হয় লিমিটেশনস অফ প্ল্যানিং থেকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, প্ল্যানিংটা ভালো করা যায়, তখন সেই সবগুলো পয়েন্টকে পজিটিভ করে দিতে হবে। যেমন ল্যাক অফ সুইটেবল অ্যাডমিনিস্ট্রেশন লিখতে হবে, বিল্ডিং এ প্রপার or suitable administration. Lack of specialist personnel লিখতে হবে, creation of specialty in terms of personal development. Lack of proper statistics, application of or applying proper statistics. Lack of scientific attitude and expectation. তাহলে লিখতে হবে building of scientific attitude and expectation. উল্টা লিখতে হবে সব, তাই না? যাতে আমি ওভারকাম করে আসতে পারি, আমার লিমিটেশনটা কেটে যায় এবং আমি এটা করতে পারি। এই চারটা ছাড়া আরও অনেক পয়েন্ট আছে যেটার কারণে আমাদের সেই প্ল্যানিংটা হয় না। যেমন এখানে রাজনৈতিক সমস্যা হয়, সরকার 5 ইয়ারের প্ল্যান করে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অষ্টবার্ষিকী পরিকল্পনা করে, সপ্তবার্ষিকী পরিকল্পনা করে, এগুলো আলটিমেটলি অনেক কিন্তু এগুলো আলটিমেটলি কোনো আলোর মুখ দেখে না, দেখলেও পর্যাপ্ত প্রতিফলন আমরা দেখি না। কেন? কারণ হচ্ছে ইনস্টেবিলিটি আমাদের দেশে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি। যে গভর্নমেন্টে আসুক দেখা যায় তারা সবসময় একটা কাউন্টার পার্টি কর্তৃক চলতে থাকে, তাদের হ্যাসেল, ইনস্টেবিলিটি লেগেই থাকে। এই যে কিছুদিন আগে আপনারা ইনস্টেবিলিটি দেখলেন, এর আগে দেখলেন, খুব ভালো বা খারাপের জন্য কিন্তু চলতেই থাকে। এই জন্য দেশটা আসলে ওভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তো মজার বিষয় হচ্ছে এত মানুষ বাংলাদেশ থেকে এত টাকা বিভিন্ন জায়গায় নিয়ে যায়, বাংলাদেশ থেকে এত টাকা সরিয়ে ফেলে, বাংলাদেশ এত ঋণের উপর থাকে, তবু বাংলাদেশের মানুষের মাথা পিছু আয়টা বাড়ে, বাংলাদেশের মানুষের গড়াইও বাড়ছে, বাংলাদেশের মানুষের শিক্ষার রেটটা বাড়ছে, বৈদেশিক
যে রেমিটেন্স আসে সেটার প্রভাব বাড়ছে, এত হতাশা এত ইনস্টেবিলিটির মধ্যেও দেশটা একটা বুমিং কন্ডিশনের দিকে যাচ্ছে। তাহলে আসলে যদি আমরা সৎ হতাম, আমরা যদি আসলে যোগ্য নেতৃত্ব পেতাম, আমাদের এখানে যদি আসলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি না থাকতো, তাহলে আমরা কত দূর উঠতে পারতাম, তাই না? আমরা অনেক দূর যেতে পারতাম। কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটির কারণে আমরা অনেক সময় যেটুকু আশানুরূপ ছিল ওইটুকু ডেভেলপমেন্ট আমরা করতে পারি। আমাদের সুইটেবল অ্যাডমিনিস্ট্রেশন হবে কোথেকে? টাকা ওই খাতে আমাদের ডেভেলপমেন্ট কম, সুতরাং আমার অ্যাডমিনিস্ট্রেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ল্যাক অফ ইনভেস্টমেন্টও আছে। ইনভেস্টমেন্ট করতে হবে, ফাইন্যান্স করতে হবে, যাতে একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা যায়। গভর্নমেন্টও সব জায়গায় সুষম ইনভেস্টমেন্ট করে না। গভর্নমেন্ট প্রতিরক্ষা খাতে যে ইনভেস্টমেন্ট করে, অনেক খাতে সে ইনভেস্টমেন্ট করে না। তো দেশে কিন্তু যুদ্ধ চলছে না যে এত টাকা প্রতিরক্ষা খাতে ইনভেস্ট করতে হবে। গভর্নমেন্ট ধরেন একটা কৃষি নির্ভর অর্থনীতিতে কৃষির জন্য যে বাজেট ধরবে, শিক্ষা খাত এবং আদার্স ইম্পর্টেন্ট ইস্যুতেও সেই বাজেটটাকে ধরতে হবে, যাতে প্রপার অথবা ব্যালেন্স গ্রোথে ডেভেলপমেন্টটা হয়। তো ল্যাক অফ ব্যালেন্স ডেভেলপমেন্টের কারণেও কিন্তু আমাদের এই লিমিটেশনস অফ প্ল্যানিংটা রয়ে যাচ্ছে। সো আপনি যদি একটা প্ল্যানিংয়ের আউটপোস্ট করে বেনিফিট পেতে চান, তাহলে একটা ব্যালেন্স গ্রোথে আপনাকে ইনভেস্টমেন্টটা করতে হবে, যাতে মানুষ এটার একটা আউটপুট পায়। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। আমরা বেশ কিছু কারণ অনেক জায়গাতে ইন করিয়ে দিই। আমরা অনেক সময় বলি যে জনসংখ্যার কারণে গভর্নমেন্ট আমাদেরকে টানতে পারছে না, বাজেট সুষম হচ্ছে না, যা পপুলেশন গ্রোথ বাড়ছে, আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট করা যাচ্ছে না, এরকম অনেক কথা বলে গভর্নমেন্ট। কিন্তু আসলে পপুলেশন বড় ইস্যু না, এর চেয়ে অনেক বেশি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে না। যে টাকা দিয়ে বাঙালিকে 16 কোটি জনতাকে বছর বছর বসে খাওয়ানো যেত না, এরকম একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে না। কিন্তু গভর্নমেন্টকে দেখবেন অনেক প্রজেক্টে তারা বলে যে প্রপার ডেভেলপমেন্ট হচ্ছে না, গভর্নমেন্টের ফান্ড থাকছে না, দেশের মানুষগুলো সব খেয়ে ফেলছে। এটা ঠিক না। এটা হচ্ছে আসলে খ্রিস্টান এবং ইহুদিদের, খ্রিস্টান অ্যান্ড জিউসদের একটা পলিসি। তারা চায় না মুসলিমদের সংখ্যা বাড়ে, এই জন্য তারা নানান কিছুতে লোনের শর্তে IMF বলেন বা অন্যান্য ওয়ার্ল্ড ব্যাংক বলেন, তারা বিভিন্ন ইস্যুতে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা বা স্ট্র্যাটেজিক যে সমস্ত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আছে, ওখানে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তারা বলে যে জনসংখ্যা কম। আসলে কিন্তু ফ্যাক্টটা এরকম না। ইলন মাস্কের 7টা না 8টা বেবি আছে, হ্যাঁ, সে অনেক ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ইলন মাস্ক তার পিতা দেখে তাকে খাওয়াতে পারছে এরকম না। মানুষ চাকরি করে বা ধনাঢ্য হয় দেখে সে খায় না, বরং আল্লাহ তাকে খাওয়ায় দেখেই সে খায়। রিজিকের মালিক আল্লাহ। কিন্তু আমি চাকরি করতেছি দেখে আমি খাচ্ছি না, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে দেখে খাচ্ছি। আমার যদি রিজিকে একদম পানি না থাকে, আমি 1 কোটি টাকা কামাই করে এটা খেতে পারবো না, ওটা আমার রিজিকে ছিল না, ওটা কখনোই পাবো না। কিন্তু সাইকোলজিটা এই ব্রিটিশ মিডিয়ারা, আমেরিকান বিজনেসম্যানরা, জিউসরা, খ্রিস্টানরা এমনভাবে ইনপুট করে দিচ্ছে যেখানে বাঙালিকে যেন জনসংখ্যা কমাতে হচ্ছে। বিদেশে দেখবেন আমেরিকায় পপুলেশন রেট, গ্রোথ রেট 1% মাত্র। ওখানে যদি কেউ আমেরিকা জন্মগ্রহণ করে, তাকে একটা ভাতা দেওয়া হয়, 2টা বাচ্চা হলে ওভার ভাতা দেওয়া হয়, 3টা বাচ্চা হলে আরও ভাতা দেওয়া হয়, কারণ তাদের সামাজিক সিস্টেম নষ্ট হয়ে গেছে। তারা চায় সবাই একটা ফ্যামিলি লাইফ মিলন করুক, সবার বাচ্চা কাচ্চা থাকুক। তারা বিভিন্ন প্রফেশনাল অকুপেশনাল বেনিফিটগুলো বাচ্চা হওয়ার কারণে দিচ্ছে অনেক দেশ। তো সেখানে তারা এসটিজি এমবিডি পায় না, কিন্তু তারা জনসংখ্যা বৃদ্ধির জন্য চিন্তা করতেছে। আর আমাদের এখানে আমরা হচ্ছে ওভার পপুলেটেড, এটা ঠিক না। অনেকে অনেক দুষ্টামি করে বলে না যে অনেক বিখ্যাত ব্যক্তি বা রবীন্দ্রনাথের কথা বলা হয়, সে তার পিতামাতার 14তম না কততম সন্তান ছিল। তার পিতামাতা যদি 17টা বা 16টা সন্তান না নিত, 14তম রবীন্দ্রনাথের জন্ম হতো না, মানুষ এত বড় কবি পাইতো না, অনেক কথা বলে।
চিন্তা করেন অনেক মানুষ দেখবেন যে 7-8 জন ভাই বোন, তারা সবাই সাই। কিন্তু আমরা পশ্চিমা কালচারে আস্তে আস্তে ইন্ডিভিজুয়াল একটা নেচারের দিকে চলে আসতেছি, যেখানে নিউক্লিয়ার ফ্যামিলিকে খুবই আকৃষ্ট করা হচ্ছে। আর বাংলাদেশে তো কিছু লোভী, ব্যর্থ, গণ্ডমূর্খ ডাক্তার আছে যারা একটা অপারেশন ছাড়া কাউকে মাই বানানোর জন্য ইচ্ছুক, সামান্য কিছু টাকার জন্য। এই জন্য আশানুরূপ ওই গ্রোথের তো পপুলেশন এমনি হারাই করছে বাংলাদেশে। কীভাবে মানুষজন এগিয়ে যাবে বা মুসলিমের জনসংখ্যাটা ঠিক থাকবে? একটা শ্রেণী আছে মুসলিম নিধনে বড় বড় ইসলামিক কান্ট্রিগুলোকে ধ্বংস করে দেওয়ার তালে, আর কিছু বাঙালি গরিব ডাক্তার আছে যারা অত্যন্ত লোভী, যারা এই সমস্ত বিষয়গুলো করে বিষয়টাকে আরও জটিল করে দিচ্ছে, লোভী সম্প্রদায়। যাই হোক, তো পলিটিক্যাল স্টেবিলিটি, তারপর পর্যাপ্ত ফান্ডিংয়ের অভাব, এগুলো আপনারা এই পয়েন্টে যোগ করতে পারেন। মানুষের লাইফ ফিলোসফি যদি চেঞ্জ হয়, দেশের লাইফ ফিলোসফি যদি চেঞ্জ হয়, তাহলে অনেক প্ল্যানিং এমনি বাস্তবায়ন করা সম্ভব। অত ফান্ডিংয়ের প্রয়োজন নাই, অত অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন নেই। সো এটাই হচ্ছে লিমিটেশনস অফ প্ল্যানিং। বুঝতে পারলেন? আচ্ছা, আপনাদের